নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ নিয়ে শুরু করলেও আজকে কিন্তু পুরোপুরি বাংলাদেশে থাকা যাবে না। গতকালও আপনাদের কাছে বলেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান পরবর্তী অধ্যায় ভারতের রাজনীতির উপর এক গভীর প্রভাব ফেলতে চলেছে। এ তো অনেক আগে থেকে বলেছে এবং গতকাল বিধানসভায় পায়েলগাঁওকে কেন্দ্র করে এবং সেনা অ্যাকশনকে কেন্দ্র করে বেশ উত্তাপ সঞ্চারিত হয়েছিল রাজ্য বিধানসভায়। আজকেও পশ্চিমবঙ্গের একটি জায়গা কলকাতা শহরের অদূরে, সেখানে তীব্র একটা সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষের মধ্যে নিঃসন্দেহে যেহেতু মিশ্র এলাকা, ফলে একটা নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে নিঃসন্দেহে এখনও দাঙ্গা পরিস্থিতি নয়, তার কারণ প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। প্রচুর পুলিশ। জায়গাটি মহেশতলা, দক্ষিণ 24 পরগনার। এবং কোথাও একটা জায়গায় যেমন হচ্ছে জনসংখ্যা প্রশ্ন এবং হচ্ছে ধর্মীয় উপাদান, এগুলো ভীষণভাবে রয়েছে। এবং বাংলাদেশ পরবর্তী অধ্যায়ে এটা কিন্তু একটা বড় রকমের প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, দ্বিজাতি তত্ত্ব। এর প্রথম আগুনটা সাম্প্রতিক সময়ে জ্বালিয়েছিলেন পাহেলগাঁওর ঘটনা ঘটার ঠিক দুদিন আগে পাকিস্তানের যিনি আর্মি জেনারেল মুনিরের সেই মানে যে বক্তব্য, যা গোটা উপমহাদেশ জুড়ে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। এবং সে আগুনে ঘি পড়েছিল পাহেলগাঁও, এবং তার আগে থেকে প্রস্তুতি হিসাবে যেটা বাংলাদেশে তৈরি হয়েছে। এবং বাংলাদেশে এই যে ভারত বিদ্বেষ নিয়ে দীর্ঘদিন নানা রকম কথা হয়েছিল। আমি শুরুতে এই প্রসঙ্গটা নিই, তার কারণ হচ্ছে তারেক রহমান লন্ডনে রয়েছেন এবং ইউনূস সাহেবের সাথে তার বৈঠক হবার কথা আছে। এ বিষয়ে আমরা জানব এবং তার সাথে আমি একটু মহেশতলাতেও যাব। মহেশতলার সাম্প্রতিক পরিস্থিতি একেবারে এই মুহূর্তে, তার কারণ দুপুর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আমরা তার আগে কিছুদিন আগে মুর্শিদাবাদে দেখেছি, মালদাতে দেখেছি। যখন বাংলাদেশে যখন একদম পরিস্থিতি যখন রয়েছে, সেখানে সীমান্ত জায়গা জুড়ে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং মুর্শিদাবাদে সেখানেও যে বাংলাদেশের যে উপাদান কাজ করেছে, এটাও কিন্তু সহজলভ্য। ডক্টর ইউনূস শুরুতেই বলেছিলেন ক্ষমতা নেওয়ার সময় উত্তর পূর্বে আগুন জ্বালাবেন তিনি। এখনও উত্তর পূর্বে। আর রিজভি বলছে যে ভারত কেন এরকম করছে, বা ভারতের মিডিয়া বা মানে রীতিমতো পজিশন যদি অশান্ত হয়ে ওঠে, রীতিমতো যদি সেখানে আইন শৃঙ্খলার একটা ঘোরতর মানে সংকট দেখা দেয়, তাহলে তো এই বিষয়কে রাখতেই হবে। আমি একটু মহেশতলা থেকে আমাদের সাংবাদিক রয়েছেন রিক পুরকায়স্থ, তার কাছে যাব। তার আগে একটু আমি ছবি দেখাতেই পারো। আমরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর জায়গায় অগ্নিসংযোগ ঘটানো হয়েছে সেখানে, এবং অনেক বাইক পোড়ানো হয়েছে। একটি দোকান করাকে কেন্দ্র করে এটা শুরু হয়। কোনো একটি দোকান করাকে কেন্দ্র করে সেখানে একটি দোকান দেওয়ার কথা হয়েছিল, এবং সেটির ক্ষেত্রে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং দোকান করাকে কেন্দ্র করে, এবং সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অগ্নিদগ্ধ বাইক, প্রচুর এরকম আগুন জ্বালানো হয়েছে। রাজ্যের এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কারা ধ্বংস করতে চাইছে? কোন শক্তি? তারা কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে সীমান্তের ওপার থেকে কোনো রকম উস্কানি আছে, বা এর ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে? বা বাংলার রাজনীতি কি কোথাও ব্যর্থ হচ্ছে, নাকি এটা আগামী দিনে এক অন্য রাজনীতিকে এখানে প্রতিষ্ঠা করার এবার সময় এসে গেছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে তোলপাড় হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি। আমি একটু শুরুতে একটু রিক পুরকায়স্থর কাছেই যাব। রিক, এই মুহূর্তের ওখানে পরিস্থিতি কি মহেশতলায়? সুজিতে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, যে রাস্তার উপর কার্যত সেই ইটের টুকরো প্রতিটি জায়গায় পকেট পকেট করে পুলিশ ফোর্স নামানো হয়েছে সেখানে। এবং এই পুলিশ ফোর্স, কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দুটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তার চারিদিকে প্রায় 1 কিলোমিটার ব্যাপী একটি রাস্তা, সেই রাস্তা গোটা রাস্তাটাই কিন্তু চারিদিকে ইটের টুকরো
এবং এই যে ছবি উঠে আসছে, এই ছবি কিন্তু শুধু এইটুকুনি জায়গায় নয়, যত সামনে এগিয়ে যাওয়া যাবে কিন্তু ঠিক এই একই ছবি উঠে আসবে। যেরকম র্যাফ নামানো হয়েছে ঠিক তেমনি টিয়ার গ্যাসের সেল, সেই টিয়ার গ্যাসের সেলও প্রস্তুত করা হয়েছে যাতে যে কোনো সময় যদি পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যায় সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়। এবং এই জায়গা মূলত যে ঘটনার সূত্রপাত বলা যায় সেটি কিন্তু এই জায়গাতেই ঘটনার সূত্রপাত হয় এবং তারপর আস্তে আস্তে এই উত্তাপ, যে ঘটনা উত্তাপ সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যে ছবিটা দেখলাম আস্তে আস্তে প্রায় বলা যায় যে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ব্যাপী বিভিন্ন জায়গায় পকেট পকেট করে পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই কোথাও জমায়েত না করতে দেওয়া হয়। কোথাও জমায়েত দেখলে সেখান থেকে কিন্তু তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এমনকি লাঠিচার্জও করছে কোথাও জমায়েত দেখতে পেলে। এবং বিভিন্ন জায়গায় যে ছবিটা দেখতে পাচ্ছ, যেই ক্যামেরা দেখা মাত্রই কিন্তু তারা ভিতরে ঢুকে যাচ্ছেন, কারণ জানেন যে পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে চলে আসতে পারে এবং ব্যবস্থা নিতে পারে, কারণ প্রতিটি জায়গায় কিন্তু, প্রতিটি গলির মাকে প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ রয়েছে। এবং যদি আরও একটু সামনের দিকের ছবিটা দেখাই, যে এই জায়গা থেকে যদি আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, যে ছবি উঠে আসবে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ফোর্স রয়েছে, কলকাতা পুলিশের প্রচুর গাড়ি ঢুকেছে, প্রিজন ভ্যান রয়েছে সামনে, এবং যে প্রচুর মানুষ মোতায়েন রয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে এখনো অবধি রয়েছেন। যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আর যাতে সৃষ্টি না হয় সেই কারণেই কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছেন। এবং যে ছবিটা সামনে দেখতে পাচ্ছ সুজিতদা, যে রাস্তার ওপর প্রচুর পরিমাণে ইট পড়ে রয়েছে, ইট বৃষ্টি হয়েছে কার্যত পুলিশকে লক্ষ্য করে। যেখানে যেখানে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা এর আগেও দেখেছি এই রকমের দাঙ্গা পরিস্থিতি মুর্শিদাবাদে আমরা দেখেছি, তার আগেও বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে। কিন্তু যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জেরে কার্যত যে দুপুর থেকে উত্তপ্ত হয়েছে, কিন্তু যখন পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসে তখন কিন্তু এই জায়গা কিন্তু আরও উত্তপ্ত হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তারপর লাঠিচার্জ এবং তারপর টিয়ার গ্যাসের সেল চার্জ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ফুটেজ সংগ্রহ করে তারা কিন্তু যে তাদের যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সামনের যে ছবিটা উঠে আসছে, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর পুলিশ ফোর্স রয়েছে, তারা কিন্তু গোটা এলাকা নজর রাখছে, কারণ এই জায়গাতেই মূল ঘটনাটি ঘটেছে এবং এই জায়গায় মূল ঘটনাটা সূত্রপাত ঠিক কিভাবে হলো? এই যে ছবি শুধু মূলত দোকান বসানো নিয়ে কিন্তু ঘটনার সূত্রপাত যেমনটা জানতে পারা যাচ্ছে, দোকানকে কেন্দ্র করে। কারণ এই যে জায়গা সেটা কিন্তু যে পরিস্থিতির মধ্যে থেকে এই ঘটনার সূত্রপাত, দোকান বসানো, যে কে দোকান বসাবে, যারা এই অঞ্চলের যারা সংখ্যাগরিষ্ঠ, আবারও বলছি এই অঞ্চলের যারা সংখ্যাগরিষ্ঠ তারা বসাবে নাকি যারা এই অঞ্চলের সংখ্যালঘু তারা বসাবে, এই ঘটনাকেই কিন্তু কেন্দ্র করে এই উত্তাপ ছড়িয়ে পড়ে। এবং সামনের যে ছবিটা দেখাবো, প্রচুর পুলিশ ফোর্স রয়েছে যাতে পরিস্থিতি আর অশান্ত না হয়, কারণ এরও সামনে যে পুলিশ ফোর্স দেখতে পাওয়া যাচ্ছে তারও সামনে কিন্তু প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ তারা এখনো অবধি জমা রয়েছে, তারা সেখানে এখনো অবধি অবস্থানে রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বিভিন্ন সময় আওয়াজ তুলছেন, স্লোগান দিচ্ছেন যাতে তারা আবার উত্তপ্ত না হয়, আবার যাতে এখানে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি না হয়। সেই জন্য কিন্তু বলা যায় যে এই এত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই কারণে এই যে পরিস্থিতি যত দফায় দফায় উত্তপ্ত হয়েছে, ফোর্স কিন্তু বাড়ানো হচ্ছে যত সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন এসেছি সেই সময় যে ফোর্স ছিল আস্তে আস্তে কিন্তু ক্রমেই সেই ফোর্স কিন্তু বেড়ে চলছে। এই যখন শুরু হয়েছিল তখন পুলিশের যে ব্যাপক যে ইট বৃষ্টি, যেরকম ইটের ছবিগুলো রয়েছে, আমরাও শুরুতে যে ছবিগুলো পাচ্ছিলাম সেখানে ব্যাপক ইট বৃষ্টি হচ্ছে, কার্যত পুলিশ তখন কোনো রকমে নিজেদেরও বাঁচাচ্ছে, ডিসবার্স করতে পারছে না। এবার তাদের গ্রেপ্তার কতজন হয়েছে? এখন অবধি যেটা জানতে পারা যাচ্ছে যে 40 থেকে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বহু পুলিশ কর্মী আহত হয়েছে, মহিলা কনস্টেবল রয়েছেন, র্যাফ রয়েছে। কারণ এখান থেকে বলা যায় যে ঢিলছড়া দূরত্বে রবীন্দ্রনগর থানা, প্রায় 500 মিটারের মধ্যে রবীন্দ্রনগর থানা, অর্থাৎ ঘটনা সূত্রপাতের কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্স এখানে আসে। কিন্তু যে ছবি দেখতে পাওয়া গেছে সেই পুলিশ ফোর্স পর্যাপ্ত হয়নি এই ঘটনা সামাল দেওয়ার জন্য, ফলে লালবাজার থেকে আরও ফোর্স আছে এবং পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং এখনও পর্যন্ত প্রচুর ফোর্স রয়েছে, আস্তে আস্তে আরও ফোর্স ঢুকছে। একে একে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসছেন এবং পরিস্থিতি দেখছেন। এবং এই যে ছবি উঠে আসছে, প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে যাতে আর সন্ধ্যের পর যাতে আরও উত্তপ্ত না হয়, সেই কারণেই কিন্তু
বেশ, অনেক ধন্যবাদ রিক। আমরা পরিস্থিতির উপর নজর রাখো, তার কারণ হচ্ছে সেখানে এই মুহূর্তে যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, থমথমে এলাকা রয়েছে, পুলিশ কন্ট্রোল নিয়েছে, প্রচুর পুলিশ কলকাতা পুলিশ থেকে নিয়ে আসা হয়েছে। তার আগে যখন ঘটনা শুরু হয়েছিল সেই সময়টা কিন্তু খুবই জটিল কঠিন পরিস্থিতি ছিল। তখন হচ্ছে হেলমেট ছাড়া পুলিশ এবং অনেক ক্ষেত্রেই হয়েছে অনেকের হাতে লাঠি বাঁশ এবং হচ্ছে মুহুর্মুহু তারা ইট বর্ষণ করছিল। তারপর যখন ক্রমশ পরিস্থিতি যখন এদিকে উত্তপ্ত হতে থাকে, এটি অবশ্যইভাবে হচ্ছে মেটিয়াবুরুজ বা ওই অঞ্চলটি, সেখানে সংখ্যালঘিষ্ঠর প্রশ্ন এসছে। ওই জায়গাটাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা বড় জায়গা রয়েছে এবং আমি এই কথাটা আমাদের যে আজকে প্যানেলের কাছে আমি এই প্রশ্নটা নিয়ে আসব। বাংলাদেশের যেরকম গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর হচ্ছে পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে, এইখানে কিন্তু একটা বেশ জোরালো একটা কিন্তু রয়েছে। এবং আপনারা যেটা দেখছেন, স্থানীয় এমএলএর গাড়িকে ঘিরে ধরে অনেকে বিক্ষোভ দেখানো করছিলেন এবং একটি দোকান লাগানোকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতি দ্রুত একটা সাংঘর্ষিক রূপ নিয়েছিল। যদিও কোনো হতাহতের কোনো রকম খবর নেই, ব্যাপক হচ্ছে পুলিশের উপর, কেন পুলিশ এই ঘটনাটা শুরু থেকেই তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং পুলিশের উপর নিগ্রহ এবং এমএলএর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এইটি হয়েছে মেটিয়াবুরুজ এই অঞ্চলে, মহেশতলা অঞ্চল এবং আকড়া, মহেশতলা, মেটিয়াবুরুজের এই অঞ্চলটা হচ্ছে প্রসিদ্ধ। গোটা ভারতবর্ষ শুধু তো নয়, ভারতবর্ষের সবচেয়ে বেশি গার্মেন্টসের এখানে নির্মাণ হয় এবং বাংলাদেশে গার্মেন্টসের পর, যদিও এখন আর বাংলাদেশ একক 1 নম্বর স্থানে আছে কিনা এই সম্পর্কে সাম্প্রতিক তথ্য নাই, তবে অনেক ওখানে বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা অত্যন্ত হচ্ছে একটা কমার্শিয়ালি ভায়াবেল একটা জায়গায়, সেখানে একটি দোকান লাগানোকে কেন্দ্র করে একটা উত্তপ্ত সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়, যার একটা সাম্প্রদায়িক রূপ নেওয়ার আগেই, ভয়াবহ রূপ নেওয়ার আগে পুলিশ ইন্টারভেন করেছেন। একদম তাজা ছবি আপনাদের কাছে তুলে ধরলাম, তাজা ছবি। সেখানে কিন্তু পুলিশ সেখানে পরিস্থিতির কন্ট্রোল নিয়েছে এই মুহূর্তে। বেশ উত্তেজনাকর উপাদান রয়েছে, আমরা এ বিষয় নিয়ে ঢুকবো। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক দেবতনু মাঝি, দেবতনুকে আমি স্বাগত জানাচ্ছি। এবং তার সাথে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র, আমি তাকেও জানাচ্ছি। আমি এই ক্ষেত্রে জ্যোতিকে দিয়ে শুরু করি। এটা তো একটা বড় ঘটনা ঘটতেই পারত, কিন্তু ছবি অন্তত বলছে যে স্থানীয় প্রশাসনের দিক থেকে একটা উদ্যোগ রয়েছে। এই পরিস্থিতি কি বা কেন? ভারতীয় জনতা পার্টি আমরা দেখলাম যে অনেকেই সেখানে গিয়ে বিক্ষোভ, তারা দেখা যায় সিআইডির কাছে, ভবনের ওখানে, তারপরে এই বিক্ষোভ বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিধানসভায়, সর্বত্রই আর কি পুঁজিটা অনেক ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশকে করা হচ্ছে। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে 26টাও একটা বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে, এবং শুধু বিজেপি কেন বলবো, অবশ্যই গড় রক্ষা করতে গেলে এই প্রশ্নগুলো তৃণমূলকেও উত্তর দিতে হবে। না সুজিতদা, দেখুন বিষয়টা হচ্ছে যে যদি বাঙালি হিন্দুর কোশ্চেন হয়, তো বাঙালি হিন্দু সেটা এ বাংলা হোক বা ও বাংলা, ওপার বাংলা, দু বাংলাতেই কিন্তু বিপন্ন। এটা সংখ্যা দেখলেই আমরা বুঝতে পারবো। আপনি দেখুন, বাংলাদেশে একটা টাইমে 27% হিন্দু ছিল, সেটা কমতে কমতে আজকে 6%, 6%-এর নেমে দাঁড়িয়েছে। 6% আজকে ডেটে। আমি গ্রকের কাছ থেকে জানতে চেয়েছিলাম 7.69। গ্রক অনেক সময় ভুলভালও বলে, কিন্তু আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল বারকাত, তিনি যখন একটা থিসিস লিখেছেন, তিনি বলেছেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। মানে হিন্দু শূন্য বলতে বাঙালি হিন্দু শূন্য হবে। সেম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, পশ্চিমবাংলায় একটা টাইমে অ্যাট দ্য টাইম অফ পার্টিশন 88% ছিল বাঙালি হিন্দু, সেটা কমতে 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 দাঁড়িয়েছে হচ্ছে 65%। আমি যদি ধরে নিই বাংলাদেশের এই যে মেজরিটি হিন্দু পার্সেন্টেজ, যেটা কমে গেছে, কিছু কনভার্সন বাদ দিয়ে মেজরিটি যদি আমি ধরে নিই যে পশ্চিমবাংলায় এসেছে এবং মানে বৃহৎ সংখ্যক উদ্বাস্তু হয়ে এসেছিল, তাহলে তো সেই অনুপাতে পার্সেন্টেজ আরও বাড়ার কথা। যে কোনো রাষ্ট্রবিজ্ঞান তথা যে কোনো স্ট্যাটিক্স নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছে আমি কোশ্চেন রাখতে চাই, এই সংখ্যাটা গেল কোথায়? মানে বাংলাদেশ থেকে একটা বৃহৎ সংখ্যক বাঙালি হিন্দু পশ্চিমবাংলায় আসলো,
তা সত্ত্বেও পশ্চিমবাংলায় হিন্দুর সংখ্যা কমতে কমতে আজকে 88 থেকে প্রায় 65 থেকে ওইরকম কাছাকাছি জায়গা চলে এসেছে। কোশ্চেনটা হচ্ছে এই বাঙালি হিন্দু আজকে বিপন্ন, তার কারণ হচ্ছে এই বাংলায় হচ্ছে একদম নির্লজ্জ তোষণ, একটা সম্প্রদায়কে তোষণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। সিপিএম হিন্দু বিরোধী, সেটা সবাই জানে, স্টাবলিশ ফ্যাক্ট। তারা হিপোক্রেসি করে গেছে, মানে কেউ হজ করতে গেলে তাকে সাসপেন্ড করে না সিপিএম, কিন্তু আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে যদি কেউ কালীঘাট মন্দির বা তারাপীঠ মন্দিরে চলে যায় সেক্ষেত্রে তারা মানে শোকজ করে। তো তাদের মানে হিন্দু বিরোধিতার নিদর্শন বাংলা দেখেছে। কিন্তু 11 সালের পরে আমরা অন্ততপক্ষে এটা আশা করিনি যে একটা জায়গায় বাঙালি হিন্দু পৌঁছাবে। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম একের পর এক তোষণ। একটা মুসলমান সম্প্রদায়কে তুষ্ট করার জন্যে তাদেরকে, তারা যাই কিছু করুক না কেন, তাদেরকে আমরা কোনো রকমভাবে ব্যবস্থা নেব না, তাদের বিরুদ্ধে তাদেরকে শিল্ড করে রাখবো। এই সাম্প্রতিক আপনি দেখুন মুর্শিদাবাদের ঘটনায়, আমি কানেক্ট করছি মুর্শিদাবাদের ঘটনায়, যখন সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারলো এবং প্রকাশ্যে দিবালোকে মুসলমানরা জেহাদি জঙ্গি গোষ্ঠী তারা পিটিয়ে মানে কুপিয়ে মারলো, মুখ্যমন্ত্রী ঢাল হিসেবে তাদেরকে শিল্ড করার চেষ্টা করলেন যে না বহিরাগত, বাইরে থেকে এসেছে, বিএসএফ লোক ঢুকিয়েছে। দেখতে পেলাম কি পুলিশ চার্জশিট দিয়েছে এবং হাইকোর্ট যে আপনার সিট দিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে জেহাদি জঙ্গি গোষ্ঠী তারা ওই লোকাল এরিয়ার তারা গিয়ে হত্যা করেছে, তারা গিয়ে এই লুটপাট চালিয়েছে। অর্থাৎ এই যে তারা জানে যে মুখ্যমন্ত্রী একজন আছেন যিনি কিনা আমাদের প্রোটেক্ট করবেন, আমরা যাই কিছু করি না কেন আমাদেরকে প্রোটেক্ট করবেন। এই মহেশতলের ঘটনা আপনি চলে যান সিএ সময়, সিএ আন্দোলনের সময় যেভাবে ভাঙচুর করা হয়েছে সুজিতদা, আপনার মনে থাকবে সেই সময় কিন্তু পুলিশ নীরব দর্শক। আমরা এটাও দেখেছি ন্যাশনাল হাইওয়েকে 8 ঘন্টা ব্লক করে রেখে দেওয়া হয়েছিল, একজন অন্তঃসত্ত্বা মা তা ওইখানে এসে প্রসব করতে বাধ্য হয়, কিন্তু পুলিশ সে সময় নিশ্চুপ ছিল। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাতে পুলিশ নিশ্চুপ ছিল। প্রত্যেকটা জায়গায় যখন আপনার বসিরহাটে একটা মন্দির ভাঙা হলো, পুলিশ বলছে যে একটা ওই ইউনুসের মতোই, ইউনুস যেটা করে যেখানে যেখানে মন্দির ভাঙা হয় বা হিন্দুদের উপর অত্যাচার করা হয়, ইউনুস বলে যে ওই লোকটা পাগল ছিল, যে লোকটা ভাঙচুর করেছে সে পাগল ছিল। এখানেও তাই, বারুইপুরের ঘটনা হোক বা বসিরহাটের ঘটনা হোক, পুলিশ সাথে সাথে বলে দিচ্ছে সে পাগল ছিল। অর্থাৎ এই যে একটা তোষণ, মানে সাম্প্রদায়িক তোষণ, নির্লজ্জ তোষণ, সেটা আমরা ওবিসি এর ক্ষেত্রেও দেখেছি, বাঙালি হিন্দুদেরকে বঞ্চিত করা হচ্ছে। একটু একটু করে আজকে আমি মহেশতলার এই যে ঘটনাটা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে রাজ্যে, তোষণের ফল। কোহিনুরের কাছে আসব। অনেকে বিজেপি যখন বলছে তোষণের ফল, আমি একটা জিনিস বলবো, যদি অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়া হয়, কেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ধর্মটা বিষয় হতে পারে না। এক্স্যাক্টলি, ভারতবর্ষ যেহেতু ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ, এটা তো পাকিস্তান নয় বা এরশাদের বাংলাদেশ নয় বা এরশাদ পরবর্তী বাংলাদেশও নয়, এখানে একটা ধর্মনিরপেক্ষতা রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হলে এই জিনিস মানে কখনোই হতে পারে না। দুষ্কৃতীদের ধর্ম হয় না, কিন্তু দুষ্কৃতীরা যদি ধর্মকে অবলম্বন করে পরিস্থিতিকে ঘোলাটে করে তখন অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভূমিকা আসে। ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে সে নির্বাচনে জয়লাভ করে রয়েছে 2026 সালে। এই প্রশ্নগুলো কিন্তু আসবে। বিজেপি লাগাতার তোষণের অভিযোগ করছে। কোহিনুর মজুমদার, দেখুন আমরা তো দেখেছি একাধিক জায়গায় যে মন্দিরে ঝামেলা করতে গিয়ে মুসলিম সেজে একজন আরএসএস ধরা পড়েছে, এটা প্রতি দেখেছি। কি অভিজিৎ না কি নাম ছিল বেলডাঙ্গার কেসটা। আমি একটু, যখন আপনি এত ব্রডার আলোচনা করলো বিজেপি, আমিও সুযোগটা নিয়ে আর ব্রডার আলোচনা করা, আমি কোট করছি ভারতীয় সৈন্যকে। ভারতীয় সৈন্যরা যখন প্রেস ব্রিফ করছিল পেহেলগাঁওর পরে, তারা বলেছিল যে টেররিস্টদের অবজেক্টিভ কী ছিল, টেররিস্টদের লক্ষ্য ছিল যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করা, এই হিন্দুদের ধরে ধরে মারা বা হিন্দু বলে মারা, এর পেছনে তাদের অবজেক্টিভ ছিল হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করা। আমি এইটুকু বললাম, বাকিটা মানুষ বিচার করবে যে এই যে টেররিস্টদের যে অবজেক্টিভ ছিল পেহেলগাঁও আক্রমণের পর, সেই অবজেক্টিভ ফুলফিল করতে ভারতবর্ষের কোন মতাদর্শে বিশ্বাসী মানুষরা, কোন রাজনৈতিক দলের মানুষরা নেমেছে।
এটা মানুষ বিচার করুক। সৈন্যদের কথা কোট করি আমি বললাম। এবার যদি আপনি বলেন আজকের ঘটনা, মহেশতলা আজকের ঘটনাটা শুরু হয়েছে সম্ভবত 4টের দিকে থেকে ঝামেলা শুরু, একটা দোকান বসানো নিয়ে। এবার হঠাৎ করে সেটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান, কার দোকান, সেই নিয়ে সে এখনো থানায় এফআইআর রেজিস্টার করেনি। একটা গন্ডগোল হয়, আমরাও এখনো পর্যন্ত ইনডাইরেক্টলি শিওর না, আমরা জানো না, বিজেপিও জানে না যে কার দোকান ওখানে বসাতে গেছিল, ভদ্রলোকের নাম কি জানে। হয়ে গেল হিন্দু মুসলমান একটা গন্ডগোল থেকে, সেটা পরে খোঁজা যাবে যে হিন্দু মুসলমানটা ছিল কি ছিল না। সেই আজকে প্রাইমা ফেসি পুলিশ কি অ্যাকশন নিয়েছে আপনি দেখলেন। এখন রিক আমি যতদূর বুঝলাম যে 6টা নাগাদ ওর এই ক্লিপিংসটা পেয়েছে, যে 4টে গন্ডগোল শুরু হয়েছে, 6টায় গন্ডগোল পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঘটনার আকস্মিকতায় পুলিশ একটার সময় পিছনে হাঁটে, কারণ কি পুলিশ তো গুলি চালাবে না, গুলি চালালে সিচুয়েশনটা যে খুব ভালো হতো এমন না। কিন্তু পুলিশ যে মিনিমাম ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে এলাকা ঠান্ডা করেছে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে এনেছে, আমার মনে হয় পুলিশকে এখানে ধন্যবাদ জানানো উচিত। এবার তো নিরিখে প্রচার হয় যে সুজিতদা ফার্স্ট সেকেন্ড থার্ড কেন হয়, তো মাধ্যমিকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড উঠে যাওয়া উচিত ছিল, মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কেন? যে কোহিনুর মজুমদার সেকেন্ড হয়েছে, রাম ফার্স্ট হয়েছে, শ্যাম থার্ড হয়েছে, তার মানে কোহিনুর মজুমদার রামের নিরিখে ভালো, খারাপ শ্যামের নিরিখে ভালো। তো একটা রাজ্যের একটা ঘটনায় 2 ঘন্টা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আসে, 200 দিনেও 200 গুণে 400 দিনেও একটা ঘটনা, একটা রাজ্যটার নাম মণিপুর, ঘটনা নিয়ন্ত্রণে আসে। তাহলে দেখতে হবে যে মণিপুরের ল অ্যান্ড অর্ডার ঠিক, বা মণিপুরের যে সরকার চালাচ্ছে তারা ঠিক, না যারা বাংলায় সরকার চালাচ্ছে তারা ঠিক, এই ডিফারেন্স। এবার মুর্শিদাবাদ ঘটনা নিয়ে প্রশ্ন উঠল, পুলিশ গ্রেপ্তার করেছে। এরকম প্রচুর ঘটনা আছে যেখানে পুলিশ কতজনকে মণিপুরে গ্রেপ্তার করেছে, মণিপুর কতদিনে ঠান্ডা হয়েছে, কতদিনে মহিলা কমিশন, শিশু কমিশন মণিপুরে গেছে, কতবার এখানে গেছে। আজকে একটা ঘটনা ঘটেছে, আমি উইল টেল ইউ দ্য এক্স্যাক্ট ফিগার, 65 জনের মতো গ্রেপ্তার হয়েছে আজকের ঘটনায়, এবং পুলিশ কিন্তু সুমোটো সামনে থেকে পেয়ে তাকে গ্রেপ্তার করেছে, এরপর কেস লেখা হবে, যেটা নিয়ম হয় যে কোনো ঘটনার ক্ষেত্রে। আমি আবার বলি, আমি ভারতীয় সৈন্যকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যে স্পষ্ট কথাটা অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সাধারণ মানুষ বললে তার নামের পেছনে সেকু টেকু ইত্যাদি লাগিয়ে দেওয়া হতো। ভারতীয় সৈন্যরা এটা মাইকের সামনে, প্রেসের সামনে সারা দেশকে গৌরবান্বিত করতে বলেছে যে পাহেলগাঁয়ের আক্রমণ ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা, এবং সেই চেষ্টাকে আরো গতি দিচ্ছে কোন রাজনীতি। আমি এখন আসবো না, আমি একটা প্রশ্ন, ও কিন্তু শুরুতে একটা কথা বলেছিল, তুমি সামগ্রিক হিন্দুর কথা, ভারতীয় সেনাবাহিনী তো কোনো কথাই হবে না, তারা যেভাবে এত প্রফেশনাল কিন্তু এত কনস্টিটিউশনের প্রতি ওবিডিয়েন্ট এবং বিশ্বে বিরল এখন এটা বলা যায়। কিন্তু দ্য কোয়েশ্চেন অফ বেঙ্গলি হিন্দুস, খুব ভ্যারিয়েন্ট কোয়েশ্চেন সেটা তৈরি করেছে একটা সংখ্যা তত্ত্ব দিয়ে। বাংলাদেশে ইরোডেড, মানে 18 থেকে 7% নামা, তাহলে অনেক হিন্দু এক্সোডাস হয়ে এখানে এসছে, এখানে সংখ্যা কমে যাচ্ছে। কে বললো, কোত্থেকে তথ্য পেলে? হ্যাঁ, এটাই জানতে চাই। সেন্সাস কোথা কবে হয়েছে লাস্ট? মনে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে তথ্য বার করে। ভারতবর্ষের সেন্সাস 11 সালে হয়েছে, সে 11 সালে কত ছিল? এখন লাস্ট 11 সালের নিরিখে হয়েছে তো? না বলো কত ছিল? আরে ভাই 11 সালের নিরিখে বলছে তো? আমি 11 সালে কত ছিল? 11 সালে আমরা গভর্নমেন্ট এসেছি, তার উত্তর কত সালে কত ছিল? বর্তমানে তো সেন্সাসই হয়নি, উত্তরটা দিতে পারছে না তো, সেন্সাসই তো হয়নি। একটা জায়গায় তুমিও স্কিপ করেছো, আমি স্কিপ করছি না, আমি সেন্সাস উত্তরটা 2011 সালে দিতে কি প্রবলেম? হ্যাঁ কত ছিল? 2011 সালে হ্যাঁ যে সংখ্যাই কত ছিল, না যে সংখ্যা না কত ছিল, যে আমি জানি না, ধরে না, হ্যাঁ জানে না, এইটা জানে কিন্তু বলতে পারবে না, এই যে এটা হচ্ছে তোষণ, সব জানে, পড়াশোনা করে, বলতে পারবে না এই জায়গায়। আরে সরকারি চাকরি তুমি জানো না নাকি? সব জানে, পড়াশোনা করে, পড়াশোনা করা ছেলে বলতে পারবে না, তার কোন কম্পালশন আছে? তো এটা তো 2011 সালে আমরা সরকার এসেছি,
2011 সালে সরকার এসেছে। সেন্সাসটা 14 বছর হয়নি। সাথে কি সম্পর্ক? আচ্ছা, ঠিক আছে। বিরোধ তো হয়েছে। সেন্সাসটা আরে কোথায়? সংখ্যা তো কমেছে রে ভাই। কত কবে সংখ্যা না, তো ঠিক আছে, কমেছে। এইটুকু এটা কি করে জানলেন? আরে বাবা আমি তো এটা কি করে উত্তর জানলেন? দিচ্ছি তো। হ্যাঁ, বলুন। না না কত আসি বছর আসি ধরে? একটু কমেছে কমেছে তো। কত সালে লাস্ট কমেছে? 11 সালে মানে তোমার যদি আমি 11 এটা- সালে ধরি, এটা- এটা 11 তো- সালে তো কমেছে। আরে তার দায়িত্ব আমার। তারপরও তো কমেছে। না, সেটা কি এখানে- করে জানলেন? অ্যাকর্ডিং টু দ্য ভোটার, সেটা কি করে জানলেন? না আমি একটু বলে দিই বিভাগ আরে বাবা, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলছি সুজিত আচ্ছা, দা, সুজিত দা আমি একটু যাবো একটু বিধানসভা বলছি যে সে বিধানসভাগুলো একটা টাইমে 47 থেকে 48 মুসলিম দলিত ছিল, আজকে 97%। আরে আছে তো 15 বছর, তাই 15 বছর হিসেব নাও। সেটাই তো হিসাব নিচ্ছি। সেটা তো বলছে যে সেন্সাস বেরোলে আজকে আপনি বলুন, সিপিএম এর 34 বছর দায়িত্ব ও কি করে নেবে? আমি তো বলছি না তো, কিন্তু আমি না তুমি ওটা স্কিপ না, আমি করলে তো তো। দায় কারণ দিচ্ছি না। 47, 71 আমি দায় কাউকে দিচ্ছি না। না, সংখ্যাটা আমি কমেছে। একটু বলে দিই বাংলাদেশে সংখ্যাটা অনেকে কমেছে। দেখছেন তো সংখ্যা 2001 বেড়েছে, এবং হিন্দুদের সংখ্যা। 2001 এবং 2006 সালে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। হাজারে হাজারে লাখে লাখে হিন্দু চলে এসেছিল এই বাংলায়। হ্যাঁ। খালেদা জিয়া বিএনপি, যে বিএনপি তারেক রহমানের সাথে ইউনূস একটু ঘাটুঘুটু করতে গেছেন, যাই হোক সেটা তাদের ব্যাপার। কিন্তু এই এক্সোডাসের প্রশ্নটা আমি আসছি এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই 26-এর নির্বাচনে দ্য হিন্দু ভোটার্স, কারণ দেশটা ভাগ হয়েছিল, হিন্দু বাঙালি Exactly. কোয়েশ্চেন ছিল, দ্বিজাতি তত্ত্ব ছিল, এটা এই অঞ্চলটা ভেঙে পূর্ব পাকিস্তান হয়েছিল এবং পশ্চিম পাকিস্তান, ফলে ইটস এ বিগ ইস্যু, যেটা সংখ্যা তত্ত্ব বা নিয়ে একটা সিরিয়াস বিষয় আছে। তার আগে একটা ফোন নিয়ে নেবো, মানবেন্দ্র মুখার্জি কলকাতা থেকে ফোনে আছেন। হ্যাঁ বলুন জনমতে, বলুন। শুভ সন্ধ্যা সুচিত্রা, হ্যাঁ অতিথিদের শুভ সন্ধ্যা আমি জানাচ্ছি। হ্যাঁ বলুন বলুন দাদা, প্রশ্ন শুভ সন্ধ্যা, ঠিক আছে বলুন। আমার অতিথিদের কাছে এটা জিজ্ঞাসা, দেখুন রাষ্ট্রই দাঙ্গার সৃষ্টি করে, আবার রাষ্ট্রই দাঙ্গা নেভাতে সাহায্য করে। সম্প্রতি আমাদের রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে, হ্যাঁ। প্রভাবপতিন পরিচালক সেই দীপ্তি ঘটকের কথাটা বিশেষ করে মনে পড়ছে যে ক্রমশ আমাদের রাজ্যটা কি ইতরের রাজ্যে পরিণত হচ্ছে। কিসের রাজ্যে? এটাই আমার জিজ্ঞাসা। ইতরের রাজ্য না উনি ওইটা বলেননি, বলেছিলেন দেশটাকে বলেছিলেন ক্রমশ যে- ইতরের দেশে পরিণত হচ্ছে, এটা রাজ্য নিয়ে বলেননি। হ্যাঁ যাই হোক, থ্যাংক ইউ আপনার মতামত। সত্যি ইতরামি যদি এই জায়গায় চলে যায় আর কি, দোকান লাগানো করে কেন্দ্র করে সংঘর্ষ, তারপর হচ্ছে অন্তর্বাস খুলে দেখে নেওয়া, ধর্ম পরিচয়, এগুলো ইতরামিরই লক্ষণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ মুর্শিদাবাদে হয়েছে, মুর্শিদাবাদে হিন্দুকে দেখে দেখে মেরেছে, মুর্শিদাবাদে হিন্দু দেখে দেখে মেরেছে, এই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশ স্পন্সর স্টেট স্পন্সর হত্যা করা হয়েছে, একদম সেই ঘটনা মুর্শিদাবাদে আমি এবার একটু হয়েছে, প্রশ্নটা মুর্শিদাবাদে হয়েছে সেই ঘটনা, মুর্শিদাবাদে হয়েছে তোষণ রাজনীতির জন্য, একদম সেম নির্লজ্জ তোষণের জন্য, নির্লজ্জ তোষণের জন্য, না নিশ্চয়ই এটাও প্রশ্ন, তোষণের জন্য হয়েছে আজকে। আমি একটু দেবতনু মাঝি চন্দন দাস তারা পৃথিবী ছেড়ে চলে গেল, তার জন্য এই তৃণমূল কংগ্রেসের জন্য, এই তৃণমূল কংগ্রেসের জন্য, তৃণমূল কংগ্রেসের নির্লজ্জ তোষণের জন্য, নির্লজ্জ তোষণ, নির্লজ্জ তোষণ, নির্লজ্জ তোষণ, মুসলিম লীগ এইটা ঠিক আছে। মুসলিম লীগ 2.0, মুসলিম লীগ 2.0 চলছে এখানে। তোমরা কি বলতে দেবে না? একজন প্রফেসর বসে আছে অনেকক্ষণ ধরে। আচ্ছা বেশ ঠিক আছে, ওকে ওকে দেখতে না প্লিজ টেক আপ। এরকম জায়গায় চুপ করে বসে থাকলে তুমি পারবে না, তুমি রাষ্ট্রবিজ্ঞান হয়তো পড়াতে পারো না। আমার প্রশ্নটা এটা নিয়ে না, বিএসএফ এর কি ভূমিকা, এটা রাজনৈতিক প্রশ্ন আকারেই আসবে, পায়েলগাঁও ধর্ম পরিচয়, কিন্তু এই মুহূর্তে যেটা প্রশ্নটা এই মুহূর্তে খুব দাঁড়াচ্ছে, ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গ 47-এর পর 71, 2001-06 বাংলাদেশ এবং হচ্ছে সাম্প্রতিক বাংলা, এই তো মোটামুটি ক্যানভাসে ঘোরাফেরা করছে। একটা প্রশ্ন এই ক্ষেত্রে আসছে যে প্রশাসন কিন্তু এই ক্ষেত্রে যদি হয় 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা নিয়ন্ত্রণে এসে কোনো হতাহতের ঘটনা নেই, কলকাতা নয়, কিন্তু প্রত্যন্ত জায়গায় এটা অন্যরকম চিত্র, মালদা মুর্শিদাবাদে এটাও জানি, কারণ কলকাতা শহরে এই ধরনের করতে গেলে দ্রুত পুলিশ মুভমেন্ট এখানে একটা সম্ভব, এবং আমরা মুর্শিদাবাদে দেখেছি পুলিশ অ্যাসিস্ট্যান্স পাইনি, পীড়িত মানুষ, আর্ত মানুষ, যেখানে সংখ্যালঘু সেখানকার মানুষ তারা পায়নি। এবার হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু এরিয়া ভিত্তিক, এটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে, তুমি নিশ্চয়ই জানো, যেটা বিজেপির একজন করেছেন, এখনো কিন্তু সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কোনো ভার্ডিক্ট দেয়নি, এলাকা ভিত্তিক সংখ্যাগুরু সংখ্যালঘু, ফলে ইট বিকামস এ কোয়েশ্চেন
এবং বাঙালি হিন্দুর কোশ্চেন এসছে সবকিছু। তুমি এই জায়গাটা থেকে দেখে কিভাবে বলবে? দেখো স্টোন পেল্টিং হচ্ছে, আজকে হয়েছে ভয়ঙ্কর স্টোন পেল্টিং হচ্ছে। একটা জিনিস হচ্ছে প্রথমে পরিষ্কার করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে এখানে যে যা কিছু আলোচনা করছি, আমার মনে হয় যে আমাদের দর্শকরাও চাইবেন যে আমরা আলোচনাটা ফ্যাকচুয়াল বেসিসে করি। ফ্যাক্টস হচ্ছে খুব আমাদের কাছে আজকে ইম্পর্টেন্ট। সেখানে গিয়ে সেখানে উত্তেজনা তো হবেই। সেখানে প্রথম যে কথাটা, আমি এটা আগেই আমার পয়েন্ট আমি নোট করছিলাম, উনি যখন বলছিলেন এই যে 2011 সালের যে প্রশ্নটা যে উঠলো, যে উনি বলছেন যে তারপরে আর কি যে হিন্দুদের সংখ্যা যে কমে গেল, বাঙালি হিন্দুদের সংখ্যা, এখানে কিন্তু বিজেপির কিন্তু আপনার উচিত যে এই সেন্সাসটা যত দ্রুত সম্ভব করা, এবং এটার সঙ্গে শুধু বাঙালি হিন্দুদের প্রশ্ন জড়িয়ে আছে না, এর সঙ্গে আরও রিজার্ভেশন সিস্টেম যে রয়েছে সেটারও প্রশ্ন জড়িয়ে আছে, বা এটা কিন্তু সমস্ত দেশের জনগণ চাইছে যে একটা সেন্সাস হোক। তাহলে আমাদের কাছে কিন্তু যদি এই যে উনি আজকে ধরুন উনি যে ওনাকে কাউন্টার করতে পারছেন, আজকে ওনার কাছে যদি ডেটা যদি থাকতো না 11 অনুযায়ী তো কমে গেছে, না 11 অনুযায়ী না, না 11 ডেটা হচ্ছে দরকার। শুনুন, আজকে যেখানে প্রাইম মিনিস্টার নিজেও এটা স্বীকার করেন যে আজকের এজ হচ্ছে এজ অফ ডেটা, এটা প্রাইম মিনিস্টার নিজেও বারবার বলেন, সেখানে কেন আমরা সেন্সাস করতে পারছি না যেখানে আমাদের কাছে সব মেকানিজম রয়েছে? এটা একটা হচ্ছে বড় প্রশ্ন। এখানে হচ্ছে কবে করা হবে? আরে কোভিডের জন্য পিছিয়ে গেছে, থাকলেন আপনারা করতে পারলেন 10 বছর পর হয়তো কি ওই সময় কোভিড চলছিল, 10 বছর পর লাস্ট সেন্সাস কবে হয়েছে? 11 সালে হয়েছে, 11 সালে হয়েছে, তাহলে 21 সালে হয়েছে, আর 21 সালে কোভিড ছিল, তারপর আপনি সবকিছু হয়েছে তো কোভিড ছিল তো, কোভিড সেকেন্ড যে জিনিস যেটা আসছে সেটা হচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রাইমগুলোকে কিন্তু, যেখানে এই ধরনের ক্রাইমকে কিন্তু পলিটিসাইজ করে দেওয়া হচ্ছে। আজকে আপনি চিন্তা করুন, আপনি এখানে বলছেন যে প্রথমে যে অবশ্যই যে পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা সেইভাবে কিছু যে ব্যাপারটা এসকেলেট করেনি, এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার। কিন্তু এখানে কোনো প্রিভেন্টিভ যে মেজার্সের দিক থেকে আমরা যদি দেখি, সেই প্রিভেন্টিভ মেজার্সে আপনি চিন্তা করুন একটা দোকান গড়াকে কেন্দ্র করে নিয়ে এইরকম একটা রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এর আগে যেটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যেটা আমরা আগে দেখলাম যে মুর্শিদাবাদে আপনার হয়েছে, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় নানান জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম যেগুলো সেগুলো কিন্তু দেখা দিচ্ছে। এবং এইটা কিন্তু আমাদের সরকারকে এটা কিন্তু হচ্ছে স্বীকার করতে হবে যে এই ল অ্যান্ড অর্ডার প্রবলেমগুলো হচ্ছে এবং সেখানে কোথাও গিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনএফিসিয়েন্সি, সেই ইনএফিসিয়েন্সি কিন্তু দেখা দিচ্ছে। সেই ইনএফিসিয়েন্সিটাকে কিন্তু আমাদেরকে ও একটা জায়গায় ক্ল্যারিফাই করলো, বা পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি যে কোনো এর উপর পুলিশ গুলি চালায় না জেনারেলি, না পুলিশ এখন অবশ্য পুলিশ গুলি চালায়, আক্রান্ত এটা হলে পশ্চিমবঙ্গ সরকারের নীতি বলে কিছু না সুজিতদা, এটা হচ্ছে প্রথম, এটা গোটা বিশ্বে আপনি যদি দেখেন এটাই হচ্ছে পুলিশের নীতি, যে প্রথমে সেখানে আমরা যদি তাকে যদি কন্ট্রোল করা যায়, মবকে, অশান্ত মবকে যদি আমরা কন্ট্রোল করে ফেলতে পারি, কেন গুলি চালাবে? গুলি হচ্ছে লাস্ট রিসর্ট, এটা সবাই জানে। গুলি চলে, কোথাও চলে না, এটা হচ্ছে লাস্ট রিসর্ট। পশ্চিমবঙ্গে চলেনি আগে, পশ্চিমবঙ্গে আগে কোথায় চলেছে আপনার গুলি? সেটা হয়তো কোনো ক্ষেত্রে সেখানে কে গুলি চলেনি, নন্দীগ্রামে কে গুলি চালিয়েছিল সেটা তো পরিষ্কারই নয়। এগুলো না, এইটা তো না পুলিশ চালিয়েছিল কি? নন্দীগ্রামে গুলি কি পুলিশ চালিয়েছিল? কে চালিয়েছিল গুলি? মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনি শুনবেন পরবর্তীকালে, সেখানে অনেক ডিবেট আছে, আমরা সেই ডিবেটে যাচ্ছি না। আপনার এবারে যে প্রশ্ন যেটা আরেকটা, পশ্চিমবঙ্গে তার গুলি কখনো চলেনি, পশ্চিমবঙ্গে গুলি চলেছে, পশ্চিমবঙ্গে গুলি চলবে না কেন? তৃণমূল ছেড়ে দিলে তৃণমূল তো মার খাবে। ভারতবর্ষে অনেক রাজ্যে, আমার কথা না তুমি তাহলে গুলি চলেছে আইডিওলজিক্যালি ইউ আর রাইট। হ্যাঁ, তুমি যেটা বলছো, আমার কথা হচ্ছে যে যেহেতু এটা বারবার করে বলতে হচ্ছে, যদিও কিন্তু মানে পুলিশ আক্রান্ত হলে যদি এরকম ভয়ঙ্কর ভায়োলেন্ট মব, না এটা এইভাবে যদি আসে, হ্যাঁ ভয়ঙ্কর ভায়োলেন্ট মব, যে মব আমরা দেখেছিলাম আবার বাংলাদেশে এরকম পুলিশকে মেরে উল্টে ঝুলিয়ে রেখে দিয়েছে, এইরকম মবক্রেসি যদি তৈরি হয় যে জায়গায়, আমি বলছি এরকম মবক্রেসি হলে পুলিশ তখন গুলি চালাবে কি চালাবে না, এখন কিন্তু এটা কিন্তু আর ডিবেটে নেই। কারণ মবক্রেসি যদি হয়ও আর কি, সেখানে গুলি চালানোর যে ব্যাপার আপনি যেটা বারবার বলছেন, আমি আপনাকে বলছি এটা হচ্ছে লাস্ট রিসর্ট। সেখানে যদি কোনোভাবে সেটা কখনোই হচ্ছে প্রথমে আপনার এখানে যখন এটা চালানোর পুলিশ যখন এটাকে ট্যাকেল করতে পারছে তখন ভালো। আমার এইখানে একটা প্রশ্ন, না এবারে এখানে একটা জিনিস শুধু আমি বলে নি, সেটা হচ্ছে উনি এখানে কিছু যে বিষয়গুলো, যেমন ধরুন সেন্সাসের কথাটা উনি যে বললেন, ঠিক আছে, বা উনি যে বর্ডারের যে কথা যেটা বললেন, আপনি একটা জিনিস যেটা দেখতে পাবেন এখন, এই যে ইস্যু ভিত্তিক যে রাজনীতি, সেই ইস্যু ভিত্তিক রাজনীতিটা আমরা কিন্তু এখন দেখছি কমে যাচ্ছে। সেখানে মেন যে ইস্যু যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ধর্ম। যে ধরুন আপনি বলছেন আজকে আইডেন্টিটি পলিটিক্স, যেটা আপনি শুধু বলছেন বাঙালি হিন্দুদের কথা, বা কেউ হয়তো বলছে যে শুধু হিন্দুদের কথা বলছে, কেউ হয়তো শুধু মুসলমানদের কথা বলছে, এটা কেন আসবে? আমরা হচ্ছে ভারতবর্ষে আমরা যখন বসবাস করছি, আমাদের সব থেকে বড় পরিচয় যেটা, আমরা হচ্ছে ভারতীয়, আমরা ভারতীয় সংবিধানকে মেনে চলবো, সে যে ধর্মেরই আমি মানুষ হই না কেন। এবারে যদি ভায়োলেশন যদি সেখানে কেউ করে থাকে, সে হিন্দু তামিল প্রশ্নটা আসতে পারে, কিন্তু মারাঠি প্রশ্ন আসতে পারে, বাঙালি হিন্দু প্রশ্ন আসবে না। মারাঠি প্রশ্ন আসবে না, কেন আসবে? আমি সেটাই বলছি, বাঙালি হিন্দুরও প্রশ্ন
এরকম কি তাহলে এটাই তো হচ্ছে ব্যাপার। দেখুন আপনার যে ইস্যু ভিত্তিক যে রাজনীতি সেটা হচ্ছে না, এখানে শুধু আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে, এবং আলটিমেটলি আপনি দেখুন অন্যান্য যেগুলো ভাইটাল সেক্টর ডেভেলপমেন্টের অর্থনৈতিক উন্নয়ন দেখুন পশ্চিমবঙ্গ আজকে কোথায় আমি সব মানছি, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দোকান করাটা ভর্তি হতে পারছে না ছাত্রছাত্রীরা। আজকে সেটার জন্য সরকার কেন অ্যাকশন নিতে পারছে না? সরকারের তো উচিত যে এই কনফ্লিক্টগুলোকে সমাধান করা। আজকে হাজার হাজার ছাত্রছাত্রী কলেজে বসে আছে, তাদের বাবা মায়েরা বারবার ফোন করছেন যে আমার ছেলে মেয়ে ভর্তি হবে কি করে কলেজে, কবে অ্যাডমিশন শুরু হবে, সেগুলো হচ্ছে না। আজকে যে ওবিসি নিয়ে যে জজ যেটা এই সেন্সাস যদি হতো 19 যদি ওবিসি কলেজের জন্য পোর্টাল 19 আপনি ভাবুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরিয়েছে, তারপরে কতদিন চলে গেল। কেউ কিন্তু হচ্ছে যে এতদিন নিয়ে এই ইস্যুটা কেন বিজেপি তুললো না? এইটা ইস্যু তুললো না, মানে কেন 10 দিন আগে এটা এডুকেশনের প্রশ্ন। আপনার জাতি হচ্ছে পিছিয়ে যাবে। আপনি বাঙালি হিন্দু বলছেন, আপনার তো বাঙালি হিন্দুরাই তো পিছিয়ে যাচ্ছে, বাঙালি হিন্দু তো ভর্তি হতে পারছে না। শুধু যা কি বলে না, এইটার সাথে এইটাকে এরকম আমার কথাটা এই ক্ষেত্রে ওটা বলিনি। ইটস এ ভেরি সিরিয়াস কোয়েশ্চেন, ভেরি মাচ সিরিয়াস কোয়েশ্চেন। এটাকে অর্থনৈতিক কিছু দিয়ে এটা বহুদিনে না, আজকে যে লোকটা ধরুন, আজকে যে লোকটা আমি ধরে নিলাম অতি শিক্ষিত নয়, তার বাবা মা, এক সেকেন্ড, তার মা বাবা হয়তো সে একটা দোকান করেছিল কিসের জন্য? রাজনীতি করার জন্য। দোকানটা বুঝতেই পারছে না, অর্থনৈতিক কারণের জন্যই তো, বুঝতেই পারছে না আপনার, সেই কারণেই তো এই ধরনের ঘটনা ঘটছে। কারণটা তো এখানে তো আসছে, সেখানে তো জ্যোতি তো এটাই বলছে যে ইফ আই এম নট রং ওখানে ওখানকার নিরিখে সংখ্যালঘু হিন্দু মুসলমান দোকান মোটামুটি বোঝা যাচ্ছে। কোহিনুর বলছে পুরো রিপোর্ট আসেনি যেহেতু এফআইআর হয়নি, টেকনিক্যালি রাইট, কিন্তু তার ভেতরকার যে টানাপোড়েন সেটা তো বলতে হবে। আমি কি চাই আইডেন্টিটি পলিটিক্স আসুক? আপনিও চান না, কিন্তু এটা আসছে কেন? এটাই তো আমি উত্তর খুঁজছি। তার জন্য দায় রাজনৈতিক দলগুলো, তারা হচ্ছে আপনার কি বলে এই জিনিসটা রাজনৈতিক দল। এক সেকেন্ড, আমি একটু জ্যোতি অনেকক্ষণ ধরে বলছে, একটা 10 সেকেন্ডের কোশ্চেন উত্তর দিয়ে দিচ্ছি। বেশিরভাগ রাজ্যেই এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। এমনকি আমি যদি একটা এক্সাম্পল দিই, উত্তরপ্রদেশে আইটিআই অ্যাডমিশন তো বিভিন্ন হয়, আইটি অ্যাডমিশন ওয়েস্ট বেঙ্গলেও স্টার্ট হয়ে গেছে, বিটেক ওয়েস্ট বেঙ্গলেও স্টার্ট হয়েছে, নর্মাল জেনারেল কলেজের নোটিসের ডেট এখন উত্তরপ্রদেশও দেয়নি, মধ্যপ্রদেশও দেয়নি, ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। 19 থেকে আমরা পোর্টাল ওপেন করব, সেই পোর্টালটা অল বেঙ্গলের সব কলেজে সিঙ্গেল উইন্ডো পোর্টাল। তাই যেটা কথাটাই মিথ্যে কথা বারবার রটাচ্ছে, ওকে কোনটা মিথ্যে কথা? ঠিক আছে, এবার আমি বলি না, কোনটা মিথ্যে কথা? কোন রাজ্যে হয়নি? আপনি উত্তরপ্রদেশকে কেন দেখছেন? অন্যান্য রাজ্যে হয়নি সেখানে? আরে অন্যান্য রাজ্যে আপনি আপনার রেজাল্ট হবে, আপনার যবে রেজাল্ট বেরোবে তারপরে তো হবে। পিছিয়ে দেওয়ার কথা বলে, কে কম্পিউটার পিছিয়ে দেওয়ার কথা বলে? আপনি জানেন আপনি যে বলছেন কে কম্পিউটার পিছিয়ে দেওয়ার কথা বলে? কে বলেছে? কে বলেছে? লোক নেই, জন নেই, কিছু না। টিভিতে না থাকলে এখন নিজের পরিচয় নিয়ে এসে বলতে বলতে আপনাকে সেটা ভাবতে হবে, আমাকে আপনাকে সেটা ভাবতে হবে। আমি সিপিএম, আপনাকে কে বলেছে? আমি এখানে অ্যানালিসিস হিসেবে বলেছি, আমি তো সিপিএম তো বলতে বলিনি আপনাকে। আপনাকে তো আমি তো বলিনি তো। বলছেন না, আপনি সামনে কথা বলুন। আচ্ছা আপনি কথা বলতেই জানেন না, কথা বলতেই জানেন না। আস্তে আজকের ইস্যু এটা নয়, বারবার বলছি যে একটা সিরিয়াস ইস্যু যেটা রয়েছে। আস্তে ঠিক আছে, তোমরা জানো যারা তোমরাই বলো। আমি একটু একটু একটা আচরণগত একটু রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকুক, ডিবেট হোক উচ্চস্তরে হোক, চেষ্টা করবো। কিন্তু এরকম যারা এখন শিকারই করছে না, 21 জুলাই গুলি চালায়নি, মেখলিগঞ্জে গুলি চালায়নি, ঠিক আছে, কোথাও গুলি চালায়নি, যারা শিকারই করছে না, আর যারা কম্পিউটার রেখে দিয়ে কম্পিউটার পিছে চিত্ত মজুমদার চিত্ত খুলে দাঁড়িয়ে ছিল কম্পিউটারের সামনে, তারা বড় বড় এখন ঠিক আছে, আমি জানি না ওনার আইডেন্টিটি, আমি ওনাকে প্রফেসর হিসেবেই জানি। ওকে জ্যোতি, না আমি যেটা বলতে চাইছি, দেখুন আমাদের প্রধানমন্ত্রীর যে মন্ত্র সেটা হচ্ছে যে বিরাসত এবং বিকাশ, মানে হচ্ছে ঐতিহ্য, সংস্কৃতি এবং উন্নয়ন একসাথেই চলবে। আপনি ভাবুন যে মুর্শিদাবাদের ওই যে ধুলিয়ানে তারা আজকে বলছে আমাদের প্রোটেকশন দরকার, তারা কিন্তু আজকে বলছে না আমার স্কুলটা দরকার, তারা জানে যে আমি স্কুলটা ম্যানেজ করতে পারবো। আমরা যখন সেখানে ত্রাণ দিতে গেছি, সুজিতদা চোখ দিয়ে আমার টপ টপ করে জল পড়ছিল, বলছে এই যে ত্রাণটা দিচ্ছেন আমরা ত্রাণটা চাই না দাদা, আমরা চাই আমাদের প্রোটেকশন দিলে আমরা চালটা বা ভাত আমরা জোগাড় করে নিতে পারবো। এই যে জায়গাটা, অর্থাৎ একটা মানুষ, বাংলাদেশের হিন্দুরা তারা বলছে আমাদের প্রোটেকশন দাও, আমাদের নিরাপত্তা দাও, নিরাপত্তা নেই আমাদের, আমরা যদি নিরাপত্তা পাই তাহলে আমরা ভাতটা জোগাড় করতে পারবো।
তো সুতরাং একটা রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্র মানে এখানে স্টেট, তার কর্তব্য হচ্ছে সেই নাগরিককে নিরাপত্তা দেওয়া। বাঙালি হিন্দু কিন্তু মানুষ, আমরা এই জায়গাটা ভুলে যেতে বসেছি যে বাঙালি হিন্দু মানুষ নয়। নির্লজ্জ তোষণ করার জন্য একটা সরকার বাঙালি হিন্দুকে যেভাবে শেষ করে দিচ্ছে তার নিদর্শন হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এদের জন্য আজকে বাঙালি হিন্দু শেষ হয়ে যাচ্ছে। বাঙালি হিন্দু সব জায়গায়, বাঙালি হিন্দুর ঐতিহ্য সংস্কৃতি সব শেষের দিকে। মুর্শিদাবাদ শান্ত হয়ে গেছে, কিছু শান্ত হয়নি, তারা আজকে এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনি বলেছেন নিরাপত্তা বলিনি, আমার তো একটা ফোন নিয়ে নি। কারা নিরাপত্তা দেবে? হ্যাঁ, ফোনে রয়েছেন একজন, আসছি আমি তোমার কাছে আসছি। হ্যাঁ, কে আছেন? শক্তিপদ জানা, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন শক্তিপদ জানা, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, দুঃখিত আপনার সাথে। নিশ্চয়ই আপনি পরবর্তী অধ্যায়ে যোগাযোগ আবার হবে। হ্যাঁ, কারা নিরাপত্তা দেবে? রাজ্য পুলিশ, বিজেপি সরকার আবার চলে যাবে তারা পারে। রাজ্যতে ফিরে আসবে, প্লিজ রাজ্যতে ফিরে আসবে। এক্সাম্পল সেট করতে হবে। মণিপুর নিয়ে একদিন আলোচনা হবে, আমরা ডিবেট করব, কিন্তু আমার বাংলার মানুষ নিরাপত্তাহীনতা ভোগ করছে বলবো। আমি বলতে পারবো না বাংলায় যারা বাঙালি হিন্দু বিভক্ত করছে, আমি বলতে পারবো না। আমি তো বলছি যারা দাঙ্গায় ছড়ানোর আমি উত্তর না থাকলে উত্তর প্রদেশে চলে যাব। তাদের বিরুদ্ধে বাংলার সমস্যা তো বাংলার মানুষকে সমাধান করতে হবে। আপনি বলেছেন তো আমি বলবো না বলতে দেবেন না। গায়ে জ্বলে উঠছে অন্য আওয়াজ। আমার বাঙালি হিন্দু নিরাপত্তাহীনতায় ভুগছে, ওই জন্য আমার জ্বলছে। বাঙালি কোনো নিরাপত্তা নেই, একদম ভুগছে। বর্ডার আপনি জানেন যে কোন জায়গাটায় সুতি আছে। জাস্ট বর্ডার। আমার একটা প্রশ্ন আছে, নিশ্চয়ই আমি বলছি না যে অনিরাপদ, আমি কিন্তু এটা বলছি না, কিন্তু যখন কোনো বিধায়ক বলে 30% লাশ ভাসিয়ে দেবো হচ্ছে ভাগীরথীতে, তিনি কিন্তু এমএলএ এখনো। কোন বিধায়ক বলে 60% ভোট নিয়েছি, 30% ভোট নেব না, লাগবে না? কোন বিধায়ক বলে? দেয় না তো, দেয় না তো, লাগবে না, দেয় না তো, লাগবে না, দেয় না তো, 30% ভোট লাগবে না। সেটা তো ভোট জিহাদ চলছে, তো ভোট জিহাদ চলছে, তো এটা লিখে দিক ভারতীয় জনতা পার্টি ভোট জিহাদ চলছে, তার বিরুদ্ধে একাধিকবার বলা দরকার, যারা উন্নয়নের ভিত্তিতে ভোট দেয় না, লিখে দিক যেটা বলছে। আরে ভারতের প্রধানমন্ত্রী তো বলছে না, এরা প্রধানমন্ত্রীকে নেতা মানে। ভোট আমাদের দরকার নেই ভাই, ভোট আমাদের দরকার নেই। আমার প্রশ্নটা হিন্দুদের নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা আমাদের ভোট দরকার নেই। ভোট তোমাদের 100 বার যেত না, প্রধানমন্ত্রী বলে বাঙালি হিন্দু থাকবে না, কার নিয়ে ভোট করব আমরা? প্রধানমন্ত্রী বলে না, কে থাকবে বাংলার মাটিতে? বাংলা বাঙালি থাকবে, বিজেপি থাকবে, শেষ হয়ে যাবে। হরগোবিন্দ দাস নেই, হরগোবিন্দ দাস নেই, হরগোবিন্দ দাস নেই, চন্দন দাস নেই, চন্দন দাস পুজো দেখতে পারবে না, চন্দন দাস দুর্গা পুজো করতে পারবে না। ও রবীন্দ্রনাথ থেকে ভালোবাসতো চন্দন দাস, সে চন্দন দাস নেই, হরগোবিন্দ দাস নেই, হরগোবিন্দ দাস পুজো দেখতে পারবে না, আগামী পুজো তার হবে না দেখা। বাংলায় ঝন্টু আলী শেখ আছে, হরগোবিন্দ দাসের কথা বলতে পারবে না, হরগোবিন্দ দাস পুজো দেখতে পারবে না, সে অঞ্জলি দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা দাঙ্গা লাগানোর চেষ্টা, অনুপ্রবেশকারীও থাকবে না, সেটা বলতে হবে। আটকাতে হবে। কে আটকানোর দায়িত্ব? আমরা বিএসএফ এর দায়িত্ব। আচ্ছা, যদি বিএসএফ ব্যর্থ হলো, গোলে ঢুকে গেল, তারপর রাজ্য পুলিশেরও তো দায়িত্ব থাকে। রাজ্য পুলিশকে ইন্টিমেট করুক, ভিসা নিয়ে সেখানে আছে 6 মাস পর আপনি বলুন তো, প্রকাশ করে দিক যে কাঁধে কাঁধে ভিসা ডিপোর্ট, ভিসা এখানে ভিসা রিটার্ন হয়নি, রিটার্ন স্ট্যাম্প হয়নি। করতে পেরেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার? বড় বড় কথা বলছে এখানে। আচ্ছা, যদি এক সেকেন্ড, যদি নির্বাচন কমিশন বা যেটা বলেছে এই যারা অনুপ্রবেশকারী, হাতে এখনো সময় আছে 26-এর ইলেকশনে, বা রোহিঙ্গা, অনেক দিন ধরে এটাকে নিয়ে তাতানো হচ্ছে, নিশ্চয়ই এটা যদি এক্সপ্যান্ড করে বাঙালি হিন্দুর যা গ্রোথ রেট হতে বলছি, যে মানে যেটা পপুলেশন গ্রোথ রেট, সেটাকে সারপাস করে একটা জায়গায় যাবে, তখন একটা পরিস্থিতি বিপর্যয়। তখন এটা কেন রাজ্য পুলিশ করছে না, এটা বলার জায়গাও থাকবে না, থাকে না। রাষ্ট্রের প্রশ্ন, রাজ্য রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের প্রশ্ন যখন আসে, তাহলে সেই জায়গায় নির্বাচন কমিশনের এই যে সাথে মানে এদের সকলের রাস্ট্রিকেট করতে পারবে বলে আপনি আশাবাদী? মানে একদম যারা যাতে ভোট না দিতে পারে, ডিভোটার করা। না, নির্বাচন কমিশন আপনি অলরেডি দেখতে পাবেন, ঠিক আছে, তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে, ঠিক আছে, এবং সেখানে অলরেডি কিন্তু এই যে ধরুন এখন বেরিয়ে আসছে যে কেউ ভোটার কিন্তু তারা হচ্ছে এখানে দেখা যাচ্ছে তাদেরকে কিভাবে তারা যে মানে অবৈধ পথে আর কি, তারা হচ্ছে কিন্তু ভোটার লিস্টে তাদের নাম উঠে গেছে। এবং এই যে জায়গাটাতে দাঁড়িয়ে যদি অবশ্যই যে সেখানে তো নির্বাচন কমিশনের উচিত যে সেই ইপিকগুলোকে হচ্ছে আপনার হচ্ছে বাতিল করা,
ঠিক আছে, এবং সেখানে এই ধরনের যে এবং এই যে ঘটনাটা, এই যে ধরুন অনুপ্রবেশকারীর যে ঘটনাটা, এই ঘটনাটা আজকে বলে ঘটছে সেটা না, এটা 47 সাল থেকে আপনার ধরুন চলে এসেছে। কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু আপনি দেখতে পাবেন যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টের ফলে আমরা এখন কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলো স্টেপ তারা নিয়েছে, যেখানে তারা কিন্তু এই যে ফেক ভোটার যারা রয়েছে তাদেরকে এখন কিন্তু ডিটেক্ট করা হচ্ছে, বা ডুয়েল ভোটার, ধরুন তারা হয়তো অন্য রাষ্ট্রে বাংলাদেশের ভোটার, সে এখানে ঢুকে গেছে। আমরা এরকম অনেকগুলো বাংলাদেশে তো দ্বৈত নাগরিকত্ব আছে যতদূর জানি। না, সেখানে যে মানে কোথায় আছে বাংলাদেশে? হ্যাঁ, সেটা না, সেটা বাংলাদেশের, আমরা তো ভারতের কথা বলছি। না না, ন্যাচারালি, ফলে ওখানেও ভোট দিচ্ছে এখানেও ভোট দিচ্ছে এরকম, সেটা তো নির্বাচন কমিশন বিজেপি তো করেছে। বিজেপি কিন্তু এই বিষয়ে এখন স্টিক করছে না। তুমি তৃণমূলকে এটা নির্বাচন কমিশন নিয়ে তোমাদের ওটাকে 8 দফায় রাজ্যে ভোট হয়েছে। না না, দুটো ওটা বলবো না, আমাদেরও এই খাটতে হয়েছে। একটা ফোন নিন, কে রয়েছেন আমাদের সঙ্গে? রয়েছেন জনমতে, অংশ নিতে চাইছেন, কে বলুন? হ্যালো, কসবা থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার সুজিত বাবু, আর সবাইকেই আমার নমস্কার জানাচ্ছি। একটা জিনিস আমার এই সবাইকে একটা বিনম্র আমার নিবেদন, যে আমরা পশ্চিমবঙ্গবাসী, তো আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনাটার মধ্যে থাকলে ভালো হয়, কেননা এখানকার জিনিস যদি অন্য কারোর সাথে তুলনা করে দেখানো হয়, সেটা আমার মনে হয় না খুব একটা বেশি মানে ভালো জিনিস হচ্ছে। যেখানে যেটা হয়েছে সেখানে সেটা বলা হোক না, হ্যাঁ এটা অন্যায়, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, বলতে অসুবিধা কোন জায়গায় আছে? মুশকিল তো এখানে সবার কাছে আমার একটা নিবেদন যে আচ্ছা, পশ্চিমবঙ্গে ধরো দাঙ্গাটা ছড়ালো না মহেশতলায়, এটা তো বিজেপির কাছে শ্লাঘার বিষয় হওয়া উচিত যে রাজ্যে, এটা তো ঠিক কথা, সেনাবাহিনী বলেছিল, পাকিস্তানের উদ্দেশ্য ছিল পায়েলগাঁওর করা ভারতের দাঙ্গা লাগানো। এটা পরে কেন্দ্রীয় সরকারও স্বীকার করেছে, প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন। এটা তো ঠিক কথা, যদি দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা হয়, অর্থনীতি বিপর্যস্ত, যে জায়গাটা তুমিও জানো ভালো, এখানে গার্মেন্টসের জায়গা, ভারতের 1 নম্বর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হয় ঠিক এই জায়গাটা থেকে, এবং এশিয়ার দ্বিতীয় বাংলাদেশের পর। আমি জানি না বাংলাদেশে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির এরকম 75 প্রাপ্তি ঘটিয়েছে, পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ করার অপরাধে, নানা কিছু মালিকরা নাকি আওয়ামী লীগকে প্রচুর টাকা দিয়েছে, সেই কারণে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসব হয়েছে, নানা কিছুই হয়েছে, আমরা দেখেছি, তুমিও ওইসব ডিবেটে এসেছো। তাহলে এই জায়গাটা, এটা তো জায়গা, ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বললে তো অসুবিধার কিছু নেই। একদম ভোট ব্যাংকের জন্য বলতে পারবো না, এই ভোট ব্যাংক নির্লজ্জ তোষণ। আমাকে জিজ্ঞাসা করছি, আমার নাম জ্যোতিষ, আমি বলে নিই, তারপর আপনি বলবেন। আমি বলছি যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। দাঙ্গা লাগাবে 46 সালে দেশভাগ আমরা করিনি, দেশভাগ কংগ্রেস করেছে, তোমরা সেখান থেকে জন্ম করুন, প্লিজ কইনি তো তোমার তুমি বলবে। কংগ্রেস করেছে, যেখান থেকে যাদের গর্বে তোমাদের জন্ম, যাদের গর্বে তোমাদের জন্ম, যাদের গর্বে তৃণমূল কংগ্রেসের জন্ম, যাদের গর্বে তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই কংগ্রেস কি হিন্দু মহাসভা, যাদের গর্বে তৃণমূল কংগ্রেসের জন্য, সেই কংগ্রেস দেশভাগ করেছে কংগ্রেস। হিন্দু মহাসভা কি? আচ্ছা আমি এটা প্লিজ বলে নিই, এটা বলে নিই প্লিজ। বিপক্ষে ছিল ঘটনা হচ্ছে, আমি তো প্লিজ বলেছিলাম 2 মিনিট, আমি তো আচ্ছা ঠিক আছে জ্যোতি, এগুলো এইটাই হয়, আমি তো তুমি বলতে চাইছো, আমি চাইছি শোনাতে, আমি তো সভ্য মানুষ, আমি আমাকে তো 2 মিনিট আগে অ্যালাউ করেনি, একটা সেন্টেন্স বলতে। আরে হয়ে গেছে 2 মিনিট, ঠিক আছে, আরে বলতে তো হবে। আরে আমি 2 মিনিট প্রশ্ন করব, আরে আমি বিজেপি করে আমি অসভ্য নই। না না, বিজেপি করলে কি অসভ্য হয় না? ঠিক আছে, বিজেপি করলে অসভ্য কেউ হয় না, ওটা তৃণমূল। আচ্ছা ঠিক আছে, প্লিজ এরকম করলে মুশকিল। আবার আরে প্লিজ শুধু একটু প্লিজ, আরে তুমি বলতে থাকো, না আমার কি, আচ্ছা পরে বলতে পারবে না। এই ক্ষেত্রে যাকে আমি বলতে বলবো তার ফিডার উঁচুতে থাকবে। না তো ফ্যাসিস্ট, না না ফ্যাসিস্ট মানসিকতা শোনার ধৈর্য রাখতে হবে। প্রভোকেটিভ শব্দ বলো না, তাতে কি হয়, ডিবেটের গুরুত্ব কমে। না না, এতে সস্তা হাততালি আমি বলতে পারবো না, পারবো না। দেশভাগ কারা পক্ষে ছিল? না না বলতে পারবো না, এই কংগ্রেস ছিল, যাদের গর্ব থেকে তোমাদের জন্ম, যাদের গর্ব থেকে তোমাদের ছিল। সুজিত এটা বলি, মহাত্মা গান্ধী দেশভাগের পক্ষে ছিল? একদম না, মহাত্মা গান্ধী দেশভাগের পক্ষে ছিল, হলো কি করে? হলো কি করে? দেশভাগের পক্ষে হিন্দু নেহরু ছিল, নেহরু, আমি জানি, যাদের থেকে তোমাদের জন্ম, জিন্না ছিল, এটা জানি, নেহরু ছিল, নেহরু কোথাও ছিল না, ওটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হিন্দু মহাসভাটা কি জিততো তো কি বলছো? আমি জানি না, হিন্দু মহাসভাটা ছিল না, না একদম ছিল না, একদম ছিল না, ওটা অন্য কোন কন্টেক্সট। ওহো সুজিতা প্লিজ বলবো কি বলবো? দেশভাগের পক্ষে ছিল, জিন্না ছিল দ্বিজাতি তত্ত্বের জনক। ডিবেটটা শুনতে চাইছি না, আরে ডিবেটটাকে ঘেরে দিচ্ছে সুজিতা,
আমরা গান্ধীজির দল করি, গান্ধীজির দলে বিশ্বাস করি। দেখলে তো শুরু থেকে তোমরা তিনজন বলবো না, দুজনই সঞ্চালককে কোনো গুরুত্বই দেবে না। আমি তো গুরুত্ব দিচ্ছি, আমি বলার সময় তো আমি তো গুরুত্ব দিচ্ছি, আমার কথা বলতেই দিল আমি না। তো চেষ্টা করে যাচ্ছি বলতে বলার সুযোগ ছিল, আমাকে বলার সময় আটকে ছিলেন। টাইম শেষ, কিন্তু 52 হয়ে গেছে। আমাকে বলার সময় আমি আমি কাল বলার সময় বলি, এই কথা বলার সময় বলেছি। প্লিজ একটু ওনার বলার সময় তো আমি বলিনি, বলতে দেবে না। আমি বলার সময় বলি, উনি আমাকে আমার বলার সময় বলতে দেন। বাংলাদেশের দর্শক দেখছে, ওরা কিন্তু ভোটার না তোমার। মানে হিন্দুদের হয়ে কথা বলে তৃণমূল কংগ্রেস বলতে দেবে না। হিন্দুদের বাঙালি হিন্দুর হয়ে কথা বলে তৃণমূল কংগ্রেস বলতে দেবে না। বাঙালি হিন্দুর হয়ে কথা বললে এরা কথা বলতে দেবে না। ঠিক আছে, বাঙালি হিন্দুর হয়ে কথা বলে এটা অন্যায়। বাঙালি হিন্দুর হয়ে কথা বললে অন্যায়, বাঙালি হিন্দুর হয়ে কথা বললে অন্যায়। এইটাই তো তোষণ, এইটাই তো নির্লজ্জ তোষণ করছে। নির্লজ্জ তোষণ। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে পারে না, বড়িয়াকে সাসপেন্ড করতে পারে না, ওই আপনার হামিদুর রহমানকে সাসপেন্ড করতে পারে না। পাকিস্তান একটা জিনিস বলে আমার মনে হয় শেষ করা দরকার, সেটা হচ্ছে আমি যে আপনাকে যে বললাম যে আইডেন্টিটি পলিটিক্সের কথা, ঠিক আছে, আজকে দেখুন উনি আমার একটা আইডেন্টিটি তৈরি করে দিলেন যে আমি হচ্ছে সিপিএম, কিন্তু আপনি ওনাকে আপনার চ্যানেলেরই যদি আমরা যদি পুরনো ফুটেজ যদি দেখায়, তৃণমূলকে যেই সময় পশ্চিমবঙ্গের সব তাবড় যাদেরকে আপনারা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বলেন, তারা যখন শূন্য দিয়ে মানে বলেছিল যে এইবারে ক্ষমতা তারা জিততে পারবে না, একমাত্র আমি ছিলাম আপনার চ্যানেলে বসে বলেছিলাম যে রেজাল্ট কি হবে, সেই রেজাল্ট আজকেও আপনার ফুটেজে আছে এবং সেটা কিন্তু 100% না। আমাকে আপনি সিপিএম বলতে পারবেন না, সেটা হচ্ছে মেন কথা। আপনি আমাকে রাজনীতি বলতে পারেন, কারণ আমি এই জায়গা সিটটা দেব না। আমি কোন রাজনৈতিক দলে আমি সিপিএম বলে আমি গালমন্দ করিয়াছি, আমি অনুতপ্ত। সিপিএম বলে গাল দেওয়াটা আমার কি খারাপ? সিপিএম বলে গাল দেওয়াটা আমার দেখে দিও না কাউকে। সেটা ক্ষমা চেয়ে নাও। বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বড় দরিয়াতে আছে, সেটা ক্ষমা চেয়ে নাও। বাঙালি হিন্দু রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, সবাই পাচ্ছে ওটা। সব পাচ্ছে। বাঙালি হিন্দুর কোনো প্রজেক্ট আলাদা আছে নাকি? বলেন নেই তো। এবং পুরোহিত ভাতাও পাচ্ছে, আর ওই সব পাচ্ছে। আর এদের জবাবে ধন্যবাদ, ধন্যবাদ। যারা 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 মানে আপনারা ডিজিটাল মাধ্যমে সম্প্রচার দেখছেন বাংলাদেশে, নিশ্চয়ই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের কিন্তু ডিবেট এরকম তীব্র হয় বিভিন্ন চ্যানেলে, এখানে তীব্র হয়। আর প্লাস তো বটেই, এখানে এই সব ইস্যুই আসে। অনেকে বলেন না আপনারা যে বাংলাদেশ কেন, আপনারা একটু ভারতের ব্যাপারে একটু দেখেন, ওখানে কি হচ্ছে, এই হচ্ছে, নানা কিছু, এখানে সব বিষয়টাই আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আপনাদের শোনাতে পারলাম না মহেশতলার এই ঘটনা। এখনও পর্যন্ত সিচুয়েশন কন্ট্রোলে রয়েছে, সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়েছে। সেখানে কিন্তু ওই শাহবাগের মতো অবস্থা হয়নি, বা হচ্ছে সাভারের মতো থানাতে যা কেস দেখেছিলাম এখানে হয়নি। অর্থাৎ গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিন্দু সংখ্যা বেশি আছে বলে হয়নি, যেদিন কমে যাবে আর হয়ে যাবে 50%-এর নিচে আসলে ওই বাংলাদেশের মতো অবস্থা হবে। ধন্যবাদ, আছে শেষ শেষ। ধন্যবাদ, শেষ 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 আজকে। ধন্যবাদ তিনজনকে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ, নমস্কার।